গুড মর্নিং, কেমন আছেন? আমি শুভশ্রী আবার চলে এলাম আরেকটা বাংলা ব্লগ নিয়ে আপনার কাছে প্রবাসে বাঙালিতে। আজকে একটু নিউ ইয়র্ক বেড়াতে যাব আপনাদের সবাইকে নিয়ে। আগে নিউ ইয়র্কের ব্লগটা আপনাদের বেশ পছন্দ হয়েছিল, তাই ভাবলাম আরেকবার নিউ ইয়র্ক যাওয়া যায়। বাট বাড়ির থেকে বেরোনো আগে শনি রবিবার ঘরে প্রচুর কাজ থাকে, তাই জন্য ভাবছি রান্নাঘরটা ক্লিন আপ করে নিয়ে তারপর আমরা রেডি হয়ে বেরোবো। আগের বারেও ঠিক আপনাকে যেরকম বলেছিলাম যে নিউ ইয়র্ক যেতে হলে পুরো দিনের ব্যাপার থাকে, জয়ীর জন্য একটু খাবার দাবার প্যাক করে নিয়ে যেতে হয়, কেন কি ও এতটাই ছোট, ওর বারে বারে একটু খিদে পায়। তো সেই সব কাজগুলো করে তারপরে আজকে আমরা রওনা দেব। একটা মজার ব্যাপার কি জানেন, আজকে আমরা একা যাচ্ছি না, সানভীর আর এক বন্ধু, তাদের সাথেই আজকে আমরা যাচ্ছি। জানেন, যখনই আমি বাড়ির থেকে বেরোই তখন এই ক্ষেতের জমিগুলো দেখতে আমার খুব মজা লাগে, তাই আমি চেষ্টা করি আপনাদের সাথেও খানিকটা শেয়ার করতে। এগুলো সব ভুট্টার গাছ, জানেন কি সুন্দর, একদম ভর্তি ভুট্টা হয়ে রয়েছে। আমাদের বাড়ির থেকে একটু দূরে গেলেই শহর চলে আসে। নিউ ইয়র্ক সিটিতে ঢুকে গেলাম, আর মোটামুটি আমার বাড়ি থেকে নিউ ইয়র্কের ডিস্টেন্স 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগে। দেখেছেন, শহরের সাথে আর গ্রামের সাথে অনেকটাই ডিফারেন্স, কিন্তু ঝট করে চলে আসা যায়। আর গ্রাম সেরকম বলতে ব্যাপারটা কি জানেন, ফ্যাসিলিটি সব কিছুই আছে, নিজের গাড়িও থাকে, তাই জন্য একদমই প্রবলেম হয় না। যদিও বা নিউ ইয়র্ক ঢুকতে সময় আছে, কিন্তু সামনে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কের পুরো স্কাইলাইনটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আগেরবার যেরকম করে গেছিলাম আমরা হাডসন রিভারের এই পাড়েই গাড়িটা রেখে দিয়ে ওখান থেকে আজকে ইচ্ছে আছে ফেরি নিয়ে তারপরে কিন্তু আমরা নিউ ইয়র্ক যাব। আগেরবার যখন গেছিলাম তখন পাথ নিয়েছিলাম, আপনাকে ফেরিটা কিন্তু দেখানো হয়নি। সামনের যে সব থেকে টলেস্ট বিল্ডিংটা দেখছেন ওটাই কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আগের বারেও আপনাদেরকে দেখিয়েছি। এই যে 3 বন্ধু মিলে এবার এখানে এরা মজা করছে। এখানে জানেন সামার টাইমটা সবাই প্রায় আউটডোর থাকতে খুব ভালোবাসে। সামারের সময় ওয়েদারটা এত সুন্দর হয়। আর একটা ব্যাপার কি জানেন, এই তো 3-4 মাসেরই ব্যাপার, তারপরে আবার হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করে দেয়। তাই মানুষ এই সামার সিজনটা আমেরিকায় প্রচণ্ড রকমভাবে এনজয় করার চেষ্টা করে। ফেরিতে উঠে সবাই ডিসাইড করলো নিচে বসবে। ফেরিটা জানেন দোতলা থাকে, তো নিচে যদি আপনার কাছে প্র্যাম বা ছোট বাচ্চা থাকে আপনি নিচেও বসতে পারেন, কেন কি নিচেটা পুরোটা কাভার্ড, আর এরকম পেছনের সিঁড়ি দিয়ে আপনি একদম উপরে উঠে যেতে পারেন। ওপরটা পুরোটাই খোলা, রোদ্দুর যেমন তেমন, জলের ছিটাটাও কিন্তু ভালোই ফিল করা যায়। এই সেই ফেমাস হাডসন রিভার, যেটা নিউ ইয়র্ক আর নিউ জার্সিকে আলাদা করে। এই ফেরি রাইডটা জানেন খুব মজার, মানে আমার প্রত্যেকবারই ইচ্ছে করে যদি ফেরিতে যেতে পারি, কিন্তু শীতকালে এই রাইডটাকে অ্যাভয়েড করি, কেন কি প্রচণ্ড হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা থাকে শীতের সময়। দেখুন, এই যে দূরে আপনি হয়তো স্ট্যাচু অফ লিবার্টিটাও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, স্ট্যাচু অফ লিবার্টিটা বেশ কাছে এখান থেকে, ওটা আরেক দিন আপনাকে নিয়ে যাওয়া যাবে। যাই হোক, আমাদের ফেরি প্রায় চলে এসছে নিউ ইয়র্ক সিটি। এত লম্বা লম্বা উঁচু উঁচু বিল্ডিং, আমরা যেখানে থাকি নিউ জার্সিতে সেই জায়গায় কিন্তু এরকম একটা ল্যান্ডস্কেপ একদমই দেখা যায় না। আর মধ্যিখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। কি অদ্ভুত না? দেখে মনে হচ্ছে এগুলো সব কাঁচের বাড়ি, কিন্তু এই কাঁচের বাড়ির ভিতরে হাজার হাজার মানুষ কিন্তু আছে। এইটা দেখে আমার মনে হলো আমাদের বোটটাও কি এরকম করেই যাচ্ছে। দেখুন, এত জলের একটা কারেন্ট যে পুরো উপর নিচে হতে হতে সামনের ফেরিটা গেল। যাই হোক, আমরা পৌঁছে গেছি। আমাদের নিউ ইয়র্কের ফার্স্ট স্টপ হলো এই মলটা। এখানে এসে যত রকমের আপনার বড় বড় ব্র্যান্ড আছে, সব ব্র্যান্ডের দোকান কিন্তু এখানে আছে। যদি এসে কোনো স্টাইল অ্যাক্সেসরিজ, জামা কাপড় কিছু চেক আউট করতে হয়, আপনি এখানে এসে দেখতে পারেন। তার সাথে সাথে যদি কফি বা একটু রিল্যাক্সিং কিছু একটু বসে টাইম স্পেন্ড করলেন, বেশ ভালো মলটা, খুবই সুন্দর। আমরা সবসময় এটার মধ্যে একবার হলেও কিন্তু আসি। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আজকে একটা খুব ফেমাস জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। যাই হোক, সাসপেন্সটা ধরে রাখবো না, আমরা আজকে যাব ব্রুকলিন ব্রিজ। ফেরি করে নিউ ইয়র্ক তো চলে এলাম, কিন্তু এসে এখানে আবার একটা পাথ রেলওয়ে নিতে হবে, যাকে বলা হয় সাবওয়ে।
আর সেই সাবওয়ে নেওয়ার পরেই আমরা চলে আসব ব্রুকলিন ব্রিজের কাছাকাছি। চলে এলাম আমরা, আর সেখানে এসে একটা খুব সুন্দর পার্কের দিকে নজর গেল। ব্রুকলিন ব্রিজের দিকে হাঁটতে হাঁটতে একবার ঢোঁ মেরে নিলাম। জানেন, এটা আমাদের কিন্তু ফার্স্ট ব্রুকলিন ব্রিজ ভিজিট না, আর একবার এসেছিলাম, একাই এসেছিলাম। এবার বন্ধুদের সাথে এসে বেশ মজা লাগছে। জানেন, সবাই যখন একসাথে আসা হয় তখন রাস্তায় গল্প, হাসাহাসি, কি ভালো লাগা, খাওয়া দাওয়া সব কিছুই যেন আরও বেশি আনন্দের হয়ে ওঠে। দেখুন, দেখে মনে হচ্ছে না ঠিক ইন্ডিয়া ইন্ডিয়া ব্যাপার, মানে একটা বেশ ছোটোখাটো মেলা লেগেছে। জায়গাটা একদম ব্রুকলিন ব্রিজের সামনে। আর দেখুন কতগুলো রাস্তার উপরে স্টল, খাবার দাবার থেকে শুরু করে, আর তার সাথে সাথে হ্যাট, ব্যাগ, কিছু যদি আপনি ম্যাগনেটস বা এসব কিছু কিনতে চান, সব কিছু এখানে এই স্টলগুলোতে পাওয়া যাচ্ছে। রোদ্দুরটা এত বেশি, আমরা ডিসাইড করলাম টুপি কেনার জন্য। এই যে এটা সানভির কানওয়ালা টুপি, আর আমি এটা কিনলাম। আর ওইদিকে বাচ্চারাও আর সবাই মিলে, সবাই প্রায় আমরা যারা যারা গেছিলাম সব মেয়েরাই একটা করে টুপি এই স্টলটার থেকে কিনলো। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস ওদের কাছে রাখা। নিউ ইয়র্কের যদি কোনো সুভিনিয়ার নিয়ে যেতে হয় তাহলে কিন্তু এই স্টলগুলো বেশ ভালো আর অ্যাফোর্ডেবল। টুপিটা কিন্তু এখন খুবই ইম্পর্ট্যান্ট ছিল, বিকজ প্রচণ্ড রকম রোদ, একদম মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, আর কমপ্লেন করবো না ওয়েদার নিয়ে, কেন কি এই ওয়েদারটার জন্য আমিও অনেক দিন থেকে ওয়েট করেছিলাম। সামনেই দেখতে পাচ্ছেন সেই হিস্টোরিক্যাল ব্রুকলিন ব্রিজ। হ্যাঁ, শাহরুখ খানের ফ্যান হয়ে থাকলে নিশ্চয়ই জানবেন যে এটার মহত্ব কতটা, বলিউড স্পেশালি। দেখেছেন কত কত মানুষ এই শহর থেকে, এই দেশ থেকে এবং বিদেশ থেকে প্রত্যেক দিন এই ব্রুকলিন ব্রিজে ঘুরতে আসে। এখানে এই পুরো ব্রিজটাই আপনি ওয়াক করে এই মাথা থেকে ওই মাথা পুরোটা যেতে পারবেন। পাশে যেই ব্রিজটা দেখছেন ওটা হলো আবার ম্যানহ্যাটন ব্রিজ। ব্রুকলিন ব্রিজের এই যে অংশটা দেখছেন, এটা প্যারালেলি নিচে আর একটা রাস্তা আছে যেখান থেকে সব গাড়িরা যাতায়াত করে। আর এই উপরের যে রাস্তাটা আছে উডেন, এই ব্রিজটা পুরোটাই পেডেস্ট্রিয়ানের জন্য। যারা পায়ে হেঁটে ব্রিজটা ঘুরতে আসে তারা এই ব্রিজটা দিয়ে পুরো ব্রিজের এই মাথা থেকে ওই মাথা কিন্তু চলে যেতে পারে। এত সুন্দর দেখতে, এত হিউজ একটা ব্রিজ, আর এতটা লম্বা, মানে আপনি হয়তো নিজের চোখে পুরো ব্রিজটা যদি না ক্রস করেন বুঝতে পারবেন না। আজকে আমরা ডিসাইড করেছি আমরা ওপারে যাব না, কেন কি আমরা এরপরে খেতে যাব একটা জায়গায়, সেটা আবার আমাদের এই পাশেই ফিরতে হবে। হাফওয়ে অবধি গেলেই আপনি ওই আর্চটা অবধি পৌঁছে যাবেন, আর পরের হাফটা কিন্তু আবার সেম। তাই ভাবলাম হাফ অফ দ্য ওয়ে গিয়ে আবার আজকে আমরা ফেরত চলে যাব। এই হলো ব্রিজের মিড পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে প্লেটগুলো লাগানো আছে, ওখানে স্পষ্ট করে লেখা আছে কোন বছরে এই ব্রিজটা বানানো হয়েছিল, কে বানিয়েছিল, আর তার রিলেটেড হিস্ট্রি। এখানে এতটা হাওয়া যে জয়ী খুব আনন্দ পাচ্ছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ডিরেক্টলি চলে যাচ্ছিলাম চায়না টাউনে। জানেন, আপনি জানেন কি না আমি জানি না, কিন্তু ঠিক কলকাতায় যেরকম চায়না টাউন আছে, আমার মনে হয় প্রত্যেকটা বড় বড় শহরেই কিন্তু একটা করে চায়না টাউন আছে। সেরকমই নিউ ইয়র্ক সিটিতেও একটা চায়না টাউন আছে। নিউ ইয়র্ক সিটিতে হাঁটাটাও কিন্তু বেশ মজার ব্যাপার। দেখুন আশেপাশের বিল্ডিং, তার আর্কিটেকচার কতটা ডিফারেন্ট। ব্রুকলিন ব্রিজ থেকে চায়না টাউন একটা ওয়াকিং ডিস্টেন্সে, যদিও বা অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে, বাট মধ্যিখানে আর কোনো উপায় নেই, মানে কোনো গাড়ি নেই যেটা নিয়ে আপনি যেতে পারেন, এক্সেপ্ট আপনি ট্যাক্সি নিয়ে যান। যাই হোক, ওয়েদার এত সুন্দর, আমরা ডিসাইড করলাম সবাই হেঁটেই যাব। সামনে ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু একটা কোর্ট হাউস। কত সুন্দর দেখতে না, মানে লোকে দেখুন সামনে দাঁড়িয়ে ফটো তুলছে। এত সুন্দর বিল্ডিংগুলো। জানেন, এরকম বিল্ডিং যখন আপনি ওয়াশিংটন ডিসি যাবেন তখনও এইরকমই বিল্ডিং সারি সারি রাস্তা চারিদিকে দেখা যায়। ওটা আরও হিস্টোরিক্যালি রিচ একটা সিটি, তাই জন্য সব স্ট্রাকচারগুলো মোটামুটি এরকম। অনেকক্ষণ হাঁটার ফলে বাচ্চারা সব টায়ার্ড হয়ে পড়েছে, কিন্তু দেখুন দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমরা চায়না টাউন ঢুকে গেছি। সিটির রং পাল্টে গেছে, সিটির স্ট্রাকচার পাল্টে গেছে, আর আমরা ডিরেক্টলি চলে এসেছি নিউ ইয়র্ক শহরের চায়না টাউনে। বলতে পারেন এটা একটা ফুড লাভার প্যারাডাইস। যত দূর নজর যাচ্ছে খালি খাবার দাবারের পোস্টার। এত খাবার দেখে কিন্তু একটা কনফিউশনও হয়, কোনটা ছেড়ে কোনটায় যাব, কোনটা ভালো হবে।
জানেন, আসার আগে আমরা অনেক রিসার্চ করেছি, অনেক ভিডিও দেখেছি যে এখানকার কোন রেস্টুরেন্টগুলো সব থেকে ফেমাস। কিন্তু ব্যাপার হচ্ছে এসে দেখছি জায়গাটা বিশাল বড়। এরকম নয় যে একটা বা দুটো গলি, এরকম অনেকগুলো গলি রয়েছে যেটা পুরোটাই চায়না টাউন। আর সব গলির মধ্যেই কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট। হ্যাঁ, শুধু চাইনিজ বলবো না, চাইনিজ আছে, মালয়েশিয়ান আছে, আরও নানা রকম থাই ফুড পাওয়া যায়। এই সব খাবার দাবারের দোকান ভর্তি। জানেন, আপনি হয়তো জানেন না, আমরা এখানে আসার আগে সিঙ্গাপুরেও বেশ কিছু বছর কাটিয়ে এসেছি। আর ওখানে ঠিক এরকমই ল্যান্ডস্কেপটা হয়। বেশ দীর্ঘ কয়েক বছর সিঙ্গাপুরে কাটানোর ফলে এই আশেপাশের সিনটা দেখে মনে হচ্ছে আমি যেন আবার সিঙ্গাপুরে ফেরত চলে এসেছি। সেরকমই মানুষ, সেরকমই দোকানপাট, খাবার দাবার, জিনিসপত্র, রাস্তার উপরে স্টল, মানে দেখে মনে হচ্ছে যে আজকে অনেক মেমোরিজগুলোকে রিভাইভ করতে পারবো। জানেন, সবার প্রচণ্ড খিদে পেয়েছে। আমার তো ইচ্ছে করছে আশেপাশের দোকানগুলোকে এক্সপ্লোর করতে, বাট বাচ্চাদের কথাটাও মাথায় তো রাখতেই হবে। তাই অনেক ভাবনা চিন্তা ঘোরাফেরা করার পর ডিসাইড করলাম একটা রেস্টুরেন্টে ঢোকাই। আজকে যেই রেস্টুরেন্টটা এসছি এটা একটা মালয়েশিয়ান রেস্টুরেন্ট। এবার মালয়েশিয়ান ফুড খেয়ে আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে, সিঙ্গাপুরে অনেকবারই ট্রাই করেছি। তো তাই আজকে ভাবলাম এখানেই আসা যাক। আর জানেন, ডিসিশনটা কিন্তু খুব একটা খারাপ ছিল না। খাবার দাবারগুলো কিন্তু একদম অথেন্টিক আর প্রচণ্ড রকম টেস্টি ছিল। আমরা সবাই মিলিয়ে মিশিয়ে নানা রকম খাবার নিলাম, আর সেগুলো কিন্তু দারুণ মজাদার ছিল। এখানে আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন আমি ভাবছি ফটো উঠছে আর নানা রকম পোজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার মেয়ে যে বসে বসে আমার ভিডিও করছে এটা আমি বুঝতে পারছিলাম না। ইন দ্য মিন ওয়াইল নানা রকম খাবার আসছে, আর সব বাচ্চারা বড়রা আমরা সবাই মিলে খাবারটাকে কিন্তু খুব এনজয় করছিলাম। আর জানেন, এই সব খাবারগুলোর নাম আমি আগের থেকেই জানি, কেন কি যেরকম বললাম সিঙ্গাপুরে খেয়েছি নাসি লেমাক, তারপরে মি গোরেং, মানে নানা রকম, একটু নামগুলো একটু ডিফারেন্ট কিন্তু বেশ ভালো। এই থাই কারিটা আমার প্রচণ্ড রকম ফেভারিট। এটা হলো গ্রিন থাই কারি। যদি আপনার আশেপাশে কোনোদিনও থাই রেস্টুরেন্টে যান তাহলে নিশ্চয়ই ট্রাই করবেন। জানেন, সিঙ্গাপুরে বা চায়নাতে মোস্ট ফেমাস হলো বোবাটি। খাওয়া দাওয়া শেষ হয়ে বেরোলাম আর বোবাটি খাবো না, এটা কখনো হয়? মানে আমি যেখানেই বোবাটি দেখি, এখানে এখন আমেরিকা আসার পর আমার একটা ঝোঁক থাকে যে গিয়ে আমি কিন্তু বোবাটি ট্রাই করব। আচ্ছা, আপনি যদি জেনে থাকেন যে বোবাটি কি জিনিস তাহলে কিন্তু আমাকে কমেন্টে লিখে নিশ্চয়ই জানাবেন। দেখেছেন এই যে নিচে কতগুলো সাবুর দানার মতো বল রয়েছে, এইগুলোকেই বলা হয় বোবাটি, আর ওগুলোকে বলা হয় পার্ল। হয়তো নানা রকম জায়গায় নানা রকম কিছু বলে, বাট হ্যাঁ, বাচ্চারা নিজেদের মতো জিনিস নিল আর আমি নিজের বোবাটি নিয়ে আবার রাস্তায় হাঁটতে শুরু করলাম। এর ফাঁকে আর একটা কথা বলে রাখি, অনেক দিনের আপনাদের সাথে সম্পর্ক হলো, আস্তে আস্তে আপনাদের জানতে চিনতে শুরু করছি। খুব মজা লাগছে জানেন। আপনাদের যাতে আরও ভালো করে জানতে পারি তাই জন্য আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের রিলেশনটা যেন এরকমই সুন্দরভাবে সারা জীবন চলতে থাকে। এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতেও একদম ভুলবেন না। দেখেছেন এই ঘাড় নাড়া বুড়োগুলোকে? নানা রকম ক্যাট, নানা রকম লাফিং বুদ্ধা আর চাইনিজ এনভেলপ, এই সব জিনিসগুলো জানেন আমার বাড়ির চারিপাশে সব সময় আমি দেখতাম। এখন সত্যি বলে না, ওই একটা রন্দেভু বলে হয়তো একটা কথা আছে যে রিলিভিং ইয়োর মেমোরিজ, ঠিক ওরকমই আমার এখন ফিল হচ্ছে চায়না টাউনে এসে। জানেন, আমি যখন সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরেছিলাম, মানে পার্মানেন্টলি যখন আমরা ইন্ডিয়া চলে এসেছিলাম, তখন আমি প্রচুর জিনিসপত্র, স্পেশালি এই দোকানটায় যে দেখলেন চাইনিজ বোল, আর তারপরে ওই এনভেলপস আর এই লাফিং বুদ্ধা, এই সব জিনিস আমি ভরে ভরে নিয়ে এসেছি। আর জানেন, সিঙ্গাপুরে কিন্তু গ্রিন ক্রিস্টালের প্রচণ্ড রকম ডিমান্ড। আমার কাছে একটা গ্রিন ক্রিস্টালের লকেটও আছে। ঠিক লকেট বলবো না, তবে চেইনের মধ্যে দিয়ে আপনি সেটাকে ঢুকিয়ে নিতে পারেন, মানে একটা রাউন্ডেড শেপ। একদিন দেখাবো আপনাদের। ওখানে এই গ্রিন পাথরটা প্রচণ্ড রকম ফেমাস চাইনিজদের মধ্যে। চুড়ির থেকে শুরু করে গলার লকেট থেকে শুরু করে নানা রকমের অর্নামেন্ট কিন্তু ওরা বানায়। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আরেকটা জায়গায় কিন্তু চলে এলাম। এটাই আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। এই জায়গাটার নাম হচ্ছে পিয়ার 37।
এই যে ব্রিজটা দেখছেন এটা হলো ম্যানহাটন ব্রিজ। যখন ব্রুকলিন ব্রিজে গেছিলাম মনে আছে আপনাকে বলছিলাম এটা ম্যানহাটন ব্রিজ, সেই ম্যানহাটন ব্রিজের একদম নিচেই হলো পিয়ার 37। এই জায়গাটা জানেন ইনস্টাগ্রামে প্রচণ্ড রকম ফেমাস, আর সেই দেখেই আজকে এখানে আসার ডিসিশন নেওয়া হয়েছে। দেখুন কি সুন্দর সাইডে ছোট ছোট চেয়ার লাগানো আছে, আর রেলিংগুলোর উপরে একটু চওড়া চওড়া কাঠ লাগানো আছে যাতে মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করা, হাত রেখে গল্প করা, বই পড়া, নানা রকমের রিল্যাক্সিং জিনিসপত্র যাতে করতে পারে। আমার এসব দেখে না খুব ভালো লাগে, মানে যদি এরকম জায়গায় একটা বসে খানিকক্ষণ কাটানো যায় মানে পুরোপুরি স্ট্রেস রিলিফ হয়ে যাবে। চলুন তাহলে জায়গাটা ঘুরে দেখা যাক সত্যি কি এটা ইনস্টাগ্রাম ওয়ার্দি। পিয়ার 37-এর মোস্ট ফেমাস জায়গা হলো এটা। দেখুন কতগুলো দোলনা লাগানো আছে, আর এটাই কিন্তু ইনস্টাগ্রামে সব সময় দেখায়। এবার তাহলে বুঝতেই পারছেন এই জায়গাটা কেন আজকে চুজ করা হলো। ফার্স্ট অফ অল পুরোটাই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, আর সেকেন্ডলি এই জায়গাটা বাচ্চারা প্রচণ্ড রকম এনজয় করবে, আর সামনে নানা রকমের ওয়াটার স্পোর্টস হচ্ছে। এখানে খানিকক্ষণ বসে থাকলেও বেশ আনন্দ লাগবে। তবে দোলনাগুলো এখন সব বুকড, তাই আমরা একটু নজর ঘোরাতেই দেখলাম একটা বিশাল বড় জাহাজ এখান দিয়ে যাচ্ছে। দেখুন কত বড়, জয়ও দেখে একদম অবাক হয়ে গেছে, আর হাত দিয়ে সে বারবার দেখাচ্ছে। জানেন বাইরে বেরিয়ে ওর এক্সাইটমেন্টগুলো দেখাও কিন্তু একটা কাইন্ড অফ অনুভূতি। ওর কাছে পৃথিবীর সব জিনিসগুলোই খুব নতুন, আর ওর নজর দিয়ে আমাদেরও দেখতে খুবই ভালো লাগে। এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যে এত বড় জাহাজটা এই ব্রিজটার নিচ দিয়ে কিন্তু চলে যাবে। জয়ী এখনো নজর টিকিয়ে রেখেছে যে কত দূর সেই সবগুলোকে দেখা যায়। যাই হোক চলুন আবার গিয়ে দেখা যাক যে ওই দোলনাগুলো খালি হয়েছে কিনা, কেন কি বাচ্চারা এসে বারবার ওইটার কথাই জিজ্ঞাসা করছে। অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর পর তারপরে অপশন পাওয়া গেল এই একটা দোলনার মধ্যে ওঠার। জানেন সবাইকে পেছনে দেখছেন একটা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ডোনা অনেকক্ষণ এই লাইনটার মধ্যে দাঁড়িয়েছিল বাচ্চাদের জন্য, আর সবাইকে দাঁড়াতে দেখে আমরাও বারবার বলছি যে তাড়াতাড়ি করো। জয়ীর ওঠার সময় খুব ইচ্ছে ছিল, বাট তারপরে ও ভয় পাচ্ছিল, তাই ওকে নামিয়ে নিয়েছি। আমারও বেশ ইচ্ছে করছে এটার মধ্যে বসে থাকতে। তো জানেন কি রোদ্দুরটা এতটা কড়া, পুরো মুখের মধ্যে রোদটা লাগছে। যাই হোক বাচ্চারা একদমই নামতে চাইছে না, দুজনে মিলে অনেকক্ষণ থেকে বসে বসে এটাকে এনজয় করলো। এবার রাত হয়ে আসছে, মোটামুটি বাড়ি ফেরার পালা। ঠিক একই পথে আবার বাড়ি ফিরে যাব। পাশের চেয়ারগুলো দেখছেন কি সুন্দর, সবাই বসে বসে বই পড়ছে। সানভিরও ইচ্ছে হয়েছে এখানে গিয়ে একটু বসবে। এখানে আর খানিকক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আবার চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের ব্লগগুলো কেমন লাগছে লিখে জানাতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনার সাথে আবার পরের ব্লগে।